গল্পস্বল্পে পড়ছি সত্যজিৎ রায়ের নেপোলিয়নের চিঠি। আজ দ্বিতীয় পর্ব। 10টার সময় লালমোহন বাবু এসে হাজির। ফেলুদাকে গম্ভীর দেখে ভদ্রলোক ভারী ব্যস্ত হয়ে উঠলেন। সে কি মশাই, আপনি এখনো অন্ধকারে নাকি? কি করি বলুন, রোজ যদি একটা করে নতুন রহস্যের উদ্ভব হয় তাহলে ফেলুমিত্তির কি করে? আবার রহস্য? খোকার ঘরে চোর ঢুকেছিল কাল রাত্রিরে। বলেন কি? চোরের কি কোনো বাজবিচার নেই? মুড়ি মিছরি সব একদর। এখন আপনার উপর ভরসা। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হলো রথি। তবে হ্যাঁ, চন্দনার ব্যাপারটা কিন্তু আমায় হন্ট করছে। ওটা নিয়ে একটা আলাদা তদন্ত করা উচিত। আপনার সময় না থাকলে আমি করতে রাজি আছি। তিনকড়ি বাবুর দোকানে আমার খুব যাতায়াত ছিল এককালে। সে কি, এটা তো আগে বলেননি? আরে মশাই, এককালে খুব পাখির শখ ছিল আমার। একটা ময়না ছিল, সেটাকে মেঘনাদবধ কাব্যের প্রথম লাইন আবৃত্তি করতে শিখিয়েছিলাম। জল পরে পাতা নড়ে দিয়ে শুরু করা উচিত ছিল আপনার। ভদ্রলোক ফেলুদার খোঁচাটা অগ্রাহ্য করে আমার দিকে ফিরে বললেন, কি হে তপেশবাবু, যাবে নিউ মার্কেট? ফেলুদা বলল, যেতে হয়তো বেরিয়ে পড়ুন, আমি ঘণ্টাখানেক পরে আপনাদের মিট করব। কোথায়? নিউ মার্কেটের মধ্যেখানে, কামানটার পাশে। বিস্তর ঘোরাঘুরি আছে, বাইরে খাওয়া দাওয়া আছে। সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের রেগুলার ব্যাপার। লালমোহনবাবুর গাড়িতে করে বেরিয়ে পড়লাম। নিউ মার্কেটের পাখির বাজারের জবাব নেই। তবে তিনকড়িবাবু যে জটায়ুকে চিনবেন না তাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ ভদ্রলোক এ দোকানে শেষ এসেছেন 68-এ। লালমোহনবাবু একগাল হেসে, চিনতে পারছেন? জিজ্ঞেস করাতে তিনকড়িবাবু তার মোটা চশমার উপর দিয়ে লালমোহনবাবুর দিকে চেয়ে বললেন, চেনা মুখ তো ভুলি না চট করে। নাকুবাবু তো? আপনি কারবালা ট্যাঙ্ক রোডে থাকেন না? লালমোহনবাবুর চুপসানো ভাব দেখে আমি কাজের কথাটা পারলাম। আপনার এখান থেকে গত দিন 10 মধ্যে কি কেউ একটা চন্দনা কিনে নিয়ে গেছে? বারাসাতের এক ভদ্রলোক। বারাসাতে কিনা জানি না, তবে 2খানা চন্দনা বিক্রি হয়েছে দিন 10 মধ্যে। একটা নিল জয়শক্তি ফিল্ম কোম্পানির নেপেনবাবু। বলল চিন্ময়ী মা না মৃন্ময়ী মা কি একটা বইয়ের শুটিংয়ে লাগবে, ভাড়ায় চাইছিল। আমি বললুম সেদিন আর নেই, নিলে ক্যাশ দিয়ে নিয়ে যান, কাজ হয়ে গেলে পর আপনাদের হিরোইনকে দিয়ে দেবেন। আর অন্যটা যে বেচলেন সেটা কোত্থেকে এসেছিল আপনার দোকানে মনে আছে? কেন মশাই, অত ইনফরমেশনে কি দরকার? ভদ্রলোক একটু সন্দিগ্ধ বলে মনে হলো। সেই পাখিটা খাঁচা থেকে চুরি গেছে অন্তত রহস্যজনকভাবে, বললেন লালমোহনবাবু। সেটা ফিরে পাওয়া দরকার। ফিরে পেতে চান তো কাগজে অ্যাডভার্টাইজ দিন। তা না হয় দেব, কিন্তু আপনার দোকানে কোত্থেকে এসেছিল সেটা অত শত বলতে পারবো না। আপনি অ্যাডভার্টাইজ দিন। পাখিটা কথা বলতো কি? তা বলবে না কেন, তবে কি বলতো জিজ্ঞেস করবেন না। 17টা টকিং বার্ড আছে আমার দোকানে। কেউ বলে গুড মর্নিং, কেউ বলে ঠাকুর ভাত খাও, কেউ বলে জয়গুরু, কেউ বলে রাধাকেষ্ট। কোনটা কোন পাখি বলে সেটা ফস করে জিজ্ঞেস করলে বলতে পারবো না। 8 ঘন্টা সময় ছিল হাতে। তার মধ্যে লালমোহনবাবু একটা নখ কাটার ক্লিপ, 8 ডজন দেশবন্ধু মিলসের গেঞ্জি আর একটা সিগন্যাল টুথপেস্ট কিনলেন। তারপর চীনে জুতোর দোকানে গিয়ে একটা মোকাসিনের দাম করতে করতে আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় এসে গেল। আমরা কামানের কাছে যাবার 3 মিনিটের মধ্যেই ফেলুদা হাজির। এবার কোথায় যাওয়া যায়? মার্কেট থেকে বাইরে এসে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। পার্সিরা প্রায় 2 বছর ধরে কলকাতায় আছে, সেটা জানতেন? বলেন কি, সেই সিরাজউদ্দৌলার আমল থেকে? সেরকম একটি প্রাচীন পার্সি বাড়িতে এখন যাব আমরা। ঠিকানা হচ্ছে, ফেলুদা পকেট থেকে খাতাটা বার করল, 133-2 বউবাজার স্ট্রিট। 133-2 বউবাজার স্ট্রিট 150 বছরের পুরনো বাড়ি কি না জানি না, তবে এত পুরনো বাড়িতে এর আগে আমি কখনো যাইনি, তাতে আমার কোনো সন্দেহ নেই। 2টো দোকানের মাঝখানে একটা খিলেনের মধ্যে দিয়ে প্যাসেজ পেরিয়ে কাঠের সিঁড়ি,
সেই সিঁড়ি দিয়ে 3 তলায় গিয়ে ডান দিকে ঘুরে সামনেই দরজার উপরে পিতলের ফলকে লেখা আর.ডি. পেস্টনজি। কলিং বেল টিপতেই একজন বেয়ারা এসে দরজা খুলল। ফেলুদা তার হাতে তার নিজের নাম আর পেশা লেখা একটা কার্ড দিয়ে দিল। মিনিট 3 পর বেয়ারা এসে বলল, 5 মিনিটের বেশি সময় দিতে পারবেন না বাবু। তাই সই আমরা 3 জন বেয়ারার সঙ্গে গিয়ে একটা ঘরে ঢুকলাম। বিশাল অন্ধকার বৈঠকখানা। তারই এক পাশে দেওয়ালের সামনে সোফায় বসে আছেন ভদ্রলোক। সামনে টেবিলে রাখা বোতলে পানীয় ও গেলাস। গায়ের রং ফ্যাকাশে, নাকটা টিয়া পাখির মতো বাঁকা, চওড়া কপাল, জুড়ে মেচতা। সোনার চশমার মধ্যে দিয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে চেয়ে কর্কশ গলায় বললেন, বাট ইউ আর নট ওয়ান ম্যান, ইউ আর এ ক্রাউড। ফেলুদা ক্ষমা চেয়ে ইংরেজিতে বুঝিয়ে দিল যে 3 জন হলেও সে একাই কথা বলবে, বাকি 2 জনকে ভদ্রলোক অনায়াসে অগ্রাহ্য করতে পারেন। ওয়েল, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি পার্বতী হালদারকে চিনতেন বোধহয়। মাই গড, এগেইন! ফেলুদা হাত তুলে ভদ্রলোককে ঠান্ডা করার চেষ্টা করে বলল, আমি পুলিশের লোক নই, সেটা আমার কার্ড দেখে নিশ্চয়ই বুঝেছেন। তবে ঘটনাচক্রে আমি এই খুনের তদন্তে জড়িয়ে পড়েছি। আমি শুধু জানতে চাইছিলাম, এই যে নেপোলিয়নের চিঠিটা চুরি হয়েছে, সেটা সম্বন্ধে আপনার কি মত? পেস্টনজি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি দেখেছ চিঠিটা? ফেলুদা বলল, কি করে দেখব? যেদিন ভদ্রলোকের মৃত্যু সেদিনই তো আমি প্রথম গেলাম তার বাড়িতে। পেস্টনজি বললেন, নেপোলিয়নের বিষয় পড়েছ তো তুমি? তা কিছু পড়েছি। ফেলুদা গত 2 দিনে নেপোলিয়ন সম্বন্ধে আর পুরনো আর্টিস্টিক জিনিস সম্বন্ধে সিধু জ্যাঠার কাছ থেকে বেশ কিছু বই ধার করে এনে পড়েছে, সেটা আমি জানি। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাসনের কথা জানো তো? তা জানি। কোন সালে সেটা হয়েছিল মনে আছে? 1815। ভদ্রলোকের ঠোঁটের কোণে হাসি দেখে বুঝলাম তিনি ইমপ্রেসড হয়েছেন। বললেন, এই চিঠি লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় যে 6 বছর বেঁচে ছিলেন নেপোলিয়ন, সেই সময়টা তাকে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলোর মধ্যে একটি। কাকে লেখা সেটা জানা যায়নি, শুধু মশেরামি অর্থাৎ আমার প্রিয় বন্ধু। চিঠির ভাব ও ভাষা অপূর্ব, সব হারিয়েছেন তিনি, কিন্তু এই অবস্থাতেও তিনি এক বিন্দু আদর্শচ্যুত হননি। এ চিঠি লাখে এক। জুরিক শহরে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে এই চিঠি কিনেছিলেন পার্বতী হালদার, আর সে জিনিস আমার হাতে চলে আসতো মাত্র 20,000 টাকায়। কীরকম? আমরা সকলেই অবাক। মাত্র 20,000 টাকায় এই চিঠি আপনাকে বিক্রি করতে রাজি হলেন মিস্টার হালদার? পেস্টনজি মাথা নাড়লেন। নো নো, হি ডিডেন্ট ওয়ান্ট টু সেল ইট। হালদারের গো ছিল সাংঘাতিক, ওর এদিকটা আমি খুব শ্রদ্ধা করতাম। তাহলে? পেস্টনজি গেলাসটা মুখে তুলে খানিকটা পানীয় ঢেলে বললেন, তোমাদের কিছু অফার করতে পারি? চা, বিয়ার? না না, আমরা এক্ষুনি উঠব। ব্যাপারটা আর কিছুই না, বললেন পেস্টনজি। এটা পুলিশকে বলিনি, ওদের জেরার ঠেলায় আমার ব্লাড প্রেশার চড়িয়ে দিয়েছিল সাংঘাতিকভাবে। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই তোমাকে বলছি। কাল সকালে একটা বেনামি টেলিফোন আসে। লোকটা সরাসরি আমায় জিজ্ঞেস করে আমি 20,000 টাকায় নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি আছি কিনা। আমি তাকে গতকাল রাত্রে আসতে বলি। সে বলে সে নিজে আসবে না, লোক পাঠিয়ে দেবে, আমি যেন তার হাতে টাকাটা দিই। সে এও বলে যে আমি যদি পুলিশে খবর দিই তাহলে আমারও দশা হবে পার্বতী হালদারের মতো। এসেছিল সে লোক। আমরা 3 জনই যাকে বলে উদ্গ্রীব উৎকর্ণ। পেস্টনজি মাথা নাড়লেন। নো, নোবডি কেম। আমরা তখনই উঠে পড়তাম, কিন্তু ফেলুদার হঠাৎ পেস্টনজির পিছনের তাকের উপর রাখা একটা জিনিসের দিকে দৃষ্টি গেছে। ওটা মিং যুগের পোর্সিলেন বলে মনে হচ্ছে। ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত। বাহ, তুমি তো এসব জানো টানো দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি। নিশ্চয়ই নিশ্চয়ই, হাতে না নিয়ে দেখলে বুঝতে পারবে না। ভদ্রলোক উঠে গিয়ে জিনিসটার দিকে হাত বাড়িয়েই আউচ
বলে যন্ত্রণায় কুঁচকে গেলেন। কি হলো? ফেলুদা গভীর উৎকণ্ঠার সুরে বলল। আর বলো না, বুড়ো বয়সের যত বিদঘুটে ব্যারাম, আর্থ্রাইটিস, হাতটা কাঁধের উপর তুলতেই পারি না। শেষকালে ফেলুদা নিজেই এগিয়ে গিয়ে তাক থেকে চিনিমাটির পাত্রটা নামিয়ে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বার দুয়েক সুপারব বলে আবার যথাস্থানে রেখে দিল। ভদ্রলোকের সত্যি হাত ওঠে কিনা সেটা যাচাই করা দরকার ছিল। রাস্তায় এসে বলল ফেলুদা, ধন্যী মশাই আপনার মস্তিষ্ক, বলুন এবার কোন দিকে? বলতে সংকোচ হচ্ছে, এবার একেবারে কর্নওয়ালিস স্ট্রিট। কেন, সংকোচের কি আছে? যা দাম হয়েছে আজকাল পেট্রোলের। আরে মশাই, দাম তো সব কিছুরই বেশি। আমার যে বই ছিল 5 টাকা, সেটা এখন 8 রুপিস, অথচ সেল একেবারে স্টেডি। আপনিও সব সংকোচ টঙ্কোচের কথা বলবেন না। কর্নওয়ালিস স্ট্রিটের নতুন থিয়েটার নবরঙ্গ মঞ্চে গিয়ে হাজির হলাম। প্রোপ্রাইটারের নাম অভিলাষ পোদ্দার। ফেলুদা কার্ড পাঠাতেই তৎক্ষণাৎ আমাদের ডাক পড়ল। দোতলার আপিস ঘরে গিয়ে ঢুকলাম। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, স্বনামধন্য লোকের পায়ের ধুলো পড়ল এই গরিবের ঘরে। নাদুস নুদুস বার্নিশ করা চেহারাটার সঙ্গে এই বাড়িয়ে কথা বলাটা বেশ মানানসই। হাতে সোনার ঘড়ি, ঠোঁট দুটো টুকটুকে লাল, এই সবে 1 খিলি পান পুড়েছেন মুখে, গা থেকে ভুরভুরে আতরের গন্ধ। ফেলুদা লালমোহন বাবুকে আলাপ করিয়ে দিল গ্রেট থ্রিলার রাইটার বলে। বটে, বললেন পোদ্দার মশাই। একটা হিন্দি ফিল্ম হয়ে গেছে আমার গল্প থেকে, বললেন জটায়ু। বোম্বাইয়ের বোম্বেটে নাটকও হয়েছে একটা গল্প থেকে, গড়পাড়ের রিক্রিয়েশন ক্লাব করেছিল 78-এ। ফেলুদা বলল, আপনার জায়ান্ট অমনিবাস একটা পাঠিয়ে দেবেন না হয় মিস্টার পোদ্দারকে। সার্টেনলি বললেন মিস্টার পোদ্দার। আমি নিজে অবশ্যই বইটই পড়ি না, তবে আমার মাইনে করা লোক আছে, তারা পড়ে ওপিনিয়ন দেয় আমাকে। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারি? আপনাদের একটি হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই। হিরো? মানস ব্যানার্জি? অচিন্ত হালদার। অচিন্ত হালদার? কই, সেরকম নামে তো। ও হো, হ্যাঁ, ওই নামে একটি ছেলে ঘোরাঘুরি করছে বটে। একটা বইয়ে একটা পার্টও করেছিল। চেহারা মোটামুটি ভালো, তবে বয়সে গণ্ডগোল। বরং সিনেমা লাইনে কিছু হতে পারে, আমি সেই কথাই বলেছি তাকে। ইনফ্যাক্ট ছেলেটি আমাকে টাকা অফার করেছে। মানে হিরোর পার্ট পাবার জন্য? আপনি আকাশ থেকে পড়লেন যে? এরকম হয় মিস্টার মিত্তির। আপনি আমল দেননি? নো মিস্টার মিত্তির, আমাদের নতুন কোম্পানি, এসব ব্যাপার খুব রিস্কি। এসব প্রস্তাবে রাজি হবার কোনো প্রশ্নই ওঠে না। চা কফি? নো থ্যাঙ্কস। আমরা উঠে পড়লাম। 1:30 বাজে। পেটে বেশ চঞ্চনে খিদে। রয়্যাল হোটেলে খাবারের অর্ডার দিয়ে ফেলুদা চন্দনা চুরির ব্যাপারে একটা বিজ্ঞাপনের খসড়া করে ফেলল। ওর চেনা আছে খবরের কাগজের আপিসে। সম্ভব হলে কালকে, না হয় লেটেস্ট পরশু কাগজে বেরিয়ে যাবে। গত 10 দিনের মধ্যে নিউ মার্কেটে 3 বাবুর দোকানে কেউ যদি একটা চন্দনা বিক্রি করে থাকেন, তাহলে তিনি যেন নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি। বিরিয়ানি খেতে খেতে একটা নলিহাড় কামড় দিয়ে ভেঙে ম্যারোটা মুখে পুরে ফেলুদা বলল, রহস্য যেরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান, দেখি গেস করতে পারি কিনা, বললেন লালমোহন বাবু। এই নতুন রহস্য হচ্ছে, সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন, এই তো? ঠিক ধরেছেন। আমার মতে এর মানে একটাই, সেই লোক চিঠিটা পাবে বলে আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। আমি বললাম, তার মানে যে চুরি করেছে সে নয়, অন্য লোক। তাই তো মনে হচ্ছে। ওরে পাস, বললেন লালমোহন বাবু, তার মানে তো একজন ক্রিমিনাল বাড়ল। আচ্ছা ফেলুদা, এই প্রশ্নটা কদিন থেকে আমার মাথায় ঘুরছে। পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই এমন কোনো গ্যারান্টি আছে কি? গুড কোয়েশ্চেন, বলল ফেলুদা। উত্তর হচ্ছে না, নেই। তবে এক্ষেত্রে যে মেরেছে তার হয়তো ধারণা ছিল মরবেই, কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবিনি। রয়্যালের খাওয়া যে ব্রেন টনিকের কাজ করে সেটা তো জানতাম না,
তুই ঠিক বলেছিস তোপসে, সেটাও একটা পসিবল ব্যাপার, কিন্তু সেগুলো জানলেও যে এ ব্যাপারে খুব হেল্প হচ্ছে তা তো নয়। যে লোকটাকে দরকার সে এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিয়েছে যে ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। অবশ্যই ভ্যানিশ যে করেনি সে লোক, সেটা সন্ধেবেলা জানতে পারলাম, আর সেটা ঘটল বেশ নাটকীয়ভাবে। যেটা বলার আগে জানানো দরকার যে 4:30-র সময় হাজরা ফোন করে জানালেন বারাসাতে সাধন দস্তিদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমোহনবাবু হোটেল থেকে আর বাড়ি ফেরেননি, আমাদের পৌঁছে দিয়ে আমাদের এখানেই রয়ে গিয়েছিলেন। 7:30টার সময় শ্রীনাথ আমাদের কফি এনে দিয়েছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। শীতকালের সন্ধে, পাড়াটা এর মধ্যেই নিঝুম, তাই বেলের শব্দে বেশ চমকে উঠেছিলাম। দরজা খুলে আরও এক চমক, এসেছেন ঋষিকেশবাবু। কিছু মনে করবেন না, অসময়ে খবর না দিয়ে এসে পড়লাম। আমাদের টেলিফোনটা ফাঁকা পাওয়া যাচ্ছে না মিস্টার হালদারের মৃত্যুর পর থেকেই। শ্রীনাথকে বলতে হয় না, সে নতুন লোকের গলা পেয়েই আর এক কাপ কফি দিয়ে গেল। ফেলুদা বলল, আপনাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে, বসে ঠান্ডা হয়ে কি ঘটনা বলুন। ঋষিকেশবাবু কফিতে একটা চুমুক দিয়ে দম নিয়ে বললেন, আপনি আমার একতলার ঘরটা দেখেননি, তবে আমি বলতে পারি ও ঘরটায় থাকতে বেশ সাহসের দরকার হয়। অত বড় বাড়ির একতলায় আমি একমাত্র বাসিন্দা, চাকরদের আলাদা কোয়ার্টার্স আছে। এ বছরে অভ্যেস খানিকটা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি হয় না। সন্ধে থেকে গাটা কেমন ছমছম করে। যাই হোক, কাল রাত্রিরে তখন 10:30 হবে, আমি খাওয়া সেরে ঘরে এসে দরজা বন্ধ করে মশারিটা ফেলেছি সবে। এমন সময় দরজায় টোকা পড়ল। সত্যি বলতে কি, নক করার লোক ও বাড়িতে কেউ নেই। যারা আমাকে চায় তারা বাইরে থেকে হাঁক দেয়, এমনকি চাকর বাকরও। কাজে বুঝতে পারছেন, আমার মনে বেশ একটু খটকা লাগলো। খোলার আগে জিজ্ঞেস করলুম, কে? উত্তরের বদলে আবার টোকা পড়ল। একবার ভাবলুম খুলব না, কিন্তু সারা রাত যদি ওইভাবে খটখট চলে তাহলে তো আরও গণ্ডগোল। তাই কোনো রকমে সাহস সঞ্চয় করে যা থাকে কপালে করে দরজাটা খুললুম। খোলা মাত্র একটি লোক ঢুকে এসে দরজাটা বন্ধ করে দিল। তখনও মুখ দেখিনি। তারপর আমার দিকে ফিরতে চাপদারি দেখে আন্দাজ করলুম কে। ভদ্রলোক আমাকে কোনো কথা বলতে না দিয়ে সোজা গড়গড় করে তার কথা বলে গেলেন, এবং যতক্ষণ বললেন ততক্ষণ তার ডান হাতে একটি ছোরা সোজা আমার দিকে পয়েন্ট করা। বর্ণনা শুনেই আমারই ভয় হচ্ছিল। লালমোহনবাবুর দেখলাম মুখ হা হয়ে গেছে। কি বললেন সাধন দস্তিদার? প্রশ্ন করল ফেলুদা। সাংঘাতিক কথা বললেন ঋষিকেশবাবু। মিস্টার হালদারের কালেকশনে কী জিনিস আছে তা যেমন মোটামুটি আমি জানি, তেমনি ইনিও জানেন। বললেন বাহাদুর শাহর যে পান্না বসানো সোনার জর্দার কৌটোটা মিস্টার হালদারের সংগ্রহে রয়েছে, সেটার একজন ভালো খদ্দের পাওয়া গেছে, সেটা তার চাই। আমি যেন আজ রাত্রিরে 11টার সময় মধুমুরলীর দিঘির ধারে ভাঙা নীলকুঠির পাশে শেওড়া গাছটার নিচে ওয়েট করি, ও এসে নিয়ে যাবে। এই যে কাজটা করতে বলেছে তার জন্য আপনার পারিশ্রমিক কি? কচু পোড়া। এ তো হুমকির ব্যাপার। বললে যদি পুলিশে খবর দিই তাহলে নির্ঘাত মৃত্যু। রাত্রিরে দারোয়ান গেটে থাকে না? তাকে বই কি, কিন্তু আমার ধারণা হয়েছে লোকটা পাঁচিল টপকে আসে। আপনার ঘর চিনল কি করে? সাধু দস্তিদারও তো ওই ঘরেই থাকতো, চিনবে না কেন? ভদ্রলোকের ডাকনাম ছিল বুঝি সাধু? মিস্টার হালদারকে তো সেই নামই বলতে শুনেছি। আপনি তাকে কি বললেন? জিজ্ঞেস করল ফেলুদা। আমি বললাম, এখন মিস্টার হালদারের জিনিসপত্রে কড়া পাহারা, সে কৌটো আমি নেব কি করে? সে বললে, চেষ্টা করলেই পারবে, তুমি মিস্টার হালদারের সেক্রেটারি ছিলে, জরুরি কাগজপত্র দেখার জন্য তোমার সে ঘরে ঢোকা সম্পূর্ণ অধিকার আছে। ব্যাস, এই বলেই সে চলে গেল। আমি জানি আপনি ছিছি করবেন, বলবেন পুলিশে খবর দেওয়া উচিত ছিল, অন্তত বাড়ির লোককে জানানো উচিত ছিল, কিন্তু প্রাণের ভয়ের মতো ভয় আর কি আছে বলুন? আপনার কথাটাই মনে হলো। আপনিও যে তদন্ত করছেন সেটা আমার মনে হয় সাধু জানে না। আপনি তাহলে কৌটো বার করেননি? পাগল, আপনি কি প্রস্তাব করছেন যে আমরা সেখানে যাই?
আপনারা যদি একটু আগে গিয়ে গা ঢাকা দিয়ে থাকেন। আমি গেলাম 11টায়, তারপর সে এলে যা করার দরকার সে তো আপনিই ভালো বুঝবেন। এই ভেবে হাতে নাতে লোকটাকে ধরার সুযোগ তো আর পাবেন না। পুলিশকে খবর দেব না বলছেন? অমন সর্বনাশের কথা উচ্চারণ করবেন না, দোহাই। আপনি আসুন, সঙ্গে এদেরও নিতে পারেন, তবে সশস্ত্র অবস্থায় যাবেন, কারণ লোকটা ডেঞ্জারাস। লেগে পড়ুন বিনা দ্বিধায়, বললেন লালমোহনবাবু। রাজস্থানের ডাকাত যখন আমাদের পিছু হটাতে পারেনি, তখন এর জন্য ভয় কি? এ তো নস্যি মশাই। আমি অবশ্যই জায়গাটা দেখিয়ে দেব, বললেন ঋষিকেশবাবু। মেন রোড ছেড়ে খানিকটা ভেতর দিকে যেতে হয়, স্টেশন থেকে মাইল 4। ফেলুদা রাজি হয়ে গেল। ঋষিকেশবাবু কফি শেষ করে উঠে পড়ে বললেন, 10টা নাগাদ তাহলে আপনারা মিট করছেন আমাকে। কোথায়? আমাদের বাড়ি ছাড়িয়ে 2 ফার্লং গেলেই একটা তেমাথার মোড় পাবেন। সেখানে দেখবেন একটা মিষ্টির দোকান, সেই দোকানের সামনে থাকবো আমি। রাত্রে বিশেষ ট্রাফিক নেই, তাও 1 ঘন্টা হাতে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। খাওয়াটা বাড়িতেই সেরে নিলাম, এত তাড়াতাড়ি খাওয়া অভ্যেস নেই আমাদের। লালমোহনবাবু বললেন, খিদে পেলে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়া যাবে, কচুরি আর আলুর তরকারি নির্ঘাত পাওয়া যাবে। একটা সুবিধে এই যে লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবুর ফেলুদার ভীষণ ভক্ত। তার উপর বোম্বাই মার্কা ফাইটিংয়ের ছবি দেখার সুযোগ ছাড়েন না কখনো। এরকম না হলে রাত বিরেতে বারাসাতে ঠ্যাঙাতে অনেক ড্রাইভারই গজগজ করত। ইনি যেন নতুন লাইফ পেলেন। ভিআইপি রোডে পড়ে লালমোহনবাবু গান ধরেছিলেন, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিন্তু ফেলুদা তার দিকে চাইতে অমাবস্যায় গানটা বেমানান হচ্ছে বুঝতে পেরে থেমে গেলেন। আকাশে এক টুকরো মেঘ নেই, তারার আলো বলে একটা জিনিস আছে, সেটা হয়তো আমাদের কিছুটা হেল্প করতে পারে। ফেলুদার ফরমাস অনুযায়ী গাঢ় রঙের জামা পরেছি। লালমোহনবাবুর পুলোভারটা ছিল হলদে, তাই তার উপর ফেলুদার রেনকোটটা চাপিয়ে নিয়েছেন। ভদ্রলোক এখন গাড়িতে বসা, যখন হাঁটবেন তখন একটা পকেট ভীষণ ঝুলে থাকবে, কারণ তাতে ভরা আছে একটা হামানদিস্তার লোহার ডান্ডা। ওয়েপন হিসেবে ব্যবহার করার জন্য ভদ্রলোক ওটা নিয়েছেন শ্রীনাথের কাছ থেকে। ফেলুদার পকেটে অবশ্য রয়েছে তার কোল্ট রিভলভার। আমাদের আন্দাজ ভুল হয়নি, 10টার কিছু আগে আমরা তেমাথায় পৌঁছে গেলাম। মিষ্টির দোকানের পাশেই একটা পানের দোকান, তার সামনে থেকে ঋষিকেশবাবু এগিয়ে এসে আমাদের গাড়িতে উঠে হরিপদবাবুকে বললেন, ডাইনের রাস্তাটা নিন। খানিক দূর যেতেই বাড়ি কমে এলো, আলো বেশি নেই, রাস্তায় যা ছিল তাও ফুরিয়ে গেল বাই মোড় নিতে। বুঝলাম এটা প্রায় পল্লী গ্রাম অঞ্চল। বারাসাতেই ছিল প্রথম নীলকুঠি, বললেন ঋষিকেশবাবু। এই দিকটাতে এককালে অনেক সাহেব থাকতো, দিনের আলোয় তাদের সব ভাঙা বাগানবাড়ি দেখতে পেতেন। মিনিট 20 চলার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করাতে বললেন ঋষিকেশবাবু। আসুন। গাড়ি থেকে নামলাম 4 জনে, গাড়িটা এখানেই ওয়েট করুক, বললেন ঋষিকেশবাবু। আমি আপনাদের জায়গাটা দেখিয়ে দিয়ে আসি, তারপরে এই গাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার ফিরে আসবে। আমি সাইকেল রিক্সা করে ঠিক 11টার সময় চলে আসব। লালমোহনবাবু হরিপদবাবুকে টাকা দিয়ে বললেন, তুমি একে পৌঁছে দিয়ে ফেরার সময় কোনো দোকান টোকান থেকে খাওয়াটা সেরে নিও, ফিরতে রাত হবে আমাদের। ঘাসের উপর দিয়ে মিনিট 5 হাঁটতে একটা জংলা জায়গা এসে পড়ল। এখানেই ছিল মধুমুরলির দিঘি, বললেন ঋষিকেশবাবু। আমাদের যেতে হবে ওখানটায়। খুবই কম আলো, কিন্তু তাও বুঝতে পারছি যে গাছপালা ছাড়াও ওদিকে একটা দালানের ভগ্ন স্তূপ রয়েছে। শীতকাল বলে রক্ষে, না হলে এই জায়গাটা হতো সাপ ব্যাঙের ডিপো। এখন টর্চের আলোটা বোধহয় তেমন বিপজ্জনক কিছু নয়, বলল ফেলুদা। মনে তো হয় না, বললেন ঋষিকেশবাবু। ছোট্ট পকেট টর্চের আলোতে ঝোপঝাড় খানাখন্দ বাঁচিয়ে আমরা পৌঁছে গেলাম নীলকুঠির ভগ্ন স্তূপের পাশে। ওই যে দেখুন শাওড়া গাছ, বললেন ঋষিকেশবাবু। ফেলুদা সেদিকে একবার টর্চ ফেলে সেটা নিভিয়ে পকেটে পুরল। আমি তাহলে আসি। আসুন। 3 কোয়ার্টার আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়েই চলে গেলেন ঋষিকেশবাবু। 1 মিনিটের মধ্যেই তার পায়ের আওয়াজ মিলিয়ে গেল। ওডোমসটা লাগিয়ে নিন। ফেলুদা পকেট থেকে টিউব বার করে লালমোহনবাবুর দিকে এগিয়ে দিল। যা বলেছেন মশাই,
ম্যালেরিয়া শুনছি আবার খুব বেড়েছে। আমরা তিনজনই ওডোমোস লাগিয়ে নিয়ে বড় রকম একটা দম নিয়ে অপেক্ষার জন্য তৈরি হলাম। আমাদের কাউকেই দাঁড়াতে হবে না, কারণ ভগ্ন স্তূপে নানান হাইটের ইটের পাঁজা রয়েছে। তাতে চেয়ার চৌকি মোড়া সব কিছুরই কাজ হয়। কথা বলতে গেলে ফিসফিস ছাড়া গতি নেই, তাও প্রথম দিকটায়। পরের দিকে কমপ্লিট মৌনী। অন্ধকারে চোখ সয়ে গেছে। এখন চারিদিকে চাইলে বট, অশ্বত্থ, আম গাছ, বাঁশঝাড় এসব বেশ তফাৎ করা যায়। ঝিঝির শব্দ ছাড়াও যে অন্য শব্দ আছে সেটা বেশ বুঝতে পারছি। ট্রেনের আওয়াজ, সাইকেল রিকশার চড়া হর্ন, রাস্তার কুকুরের ঘেউ ঘেউ, এমনকি দূরের কোনো বাড়ি থেকে ট্রানজিস্টারের গান পর্যন্ত। ফেলুদার ঘড়িতে রেডিয়াম ডায়াল, তাই অন্ধকারেও টাইম দেখতে পারে। শীত যেন মিনিটে মিনিটে বাড়ছে। শহরের চেয়ে নির্ঘাত ৫-৭ ডিগ্রি কম। লালমোহনবাবু তার টুপি আনেননি। রুমাল সাদা, তাই সেটা বাদলেও চলে না। নিরুপায় হয়ে ২ হাতের তেলো দিয়ে টাক ঢেকেছেন। একবার মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ করাতে ফেলুদা বলল, কিছু বললেন? তাতে ভদ্রলোক ফিসফিস করে জবাব দিলেন, শেওড়া গাছেই বোধহয় পেতনি না শাকচুন্নি কি যেন থাকে। শেওড়া গাছের নামই শুনেছি, ফিসফিসিয়ে বলল ফেলুদা, চোখে এই প্রথম দেখলাম। আকাশের তারাগুলো সরছে। একটু আগে একটা তারাকে দেখছিলাম নারকোল গাছের মাথার উপরে, এখন দেখছি গাছটায় ঢাকা পড়ে গেছে। কোনো চেনা কনস্টেলেশন আছে কিনা দেখার জন্য মাথাটা উপর দিকে তুলেছি। এমন সময় একটা শব্দ কানে এলো, পায়ের শব্দ। 11টা বাজেনি এখনো। ফেলুদা 2 মিনিট আগে ঘড়ি দেখে ফিসফিস করে বলেছে, 1:45। আমরা পাথরের মতো স্থির। যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই আসছে শব্দটা। ঘাসের উপর মাঝে মাঝে ইট পাটকেল রয়েছে, তার জন্যই শব্দ। তাও কান না পাতলে আর অন্য শব্দ না কমলে শোনা যায় না। এখন ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এবার লোকটাকে দেখা গেল। সে এগিয়ে এসেছে শেওড়া গাছটাকে লক্ষ্য করে। এবারে তার হাঁটার গতি কমালো। আমরা মাটিতে ঘাপটি মেরে বসা। সামনে একটা ভাঙা পাঁচিল আমাদের শরীরের নিচের অংশটাকে ঢেকে রেখেছে। আমরা তার উপর দিয়ে দেখছি। ঋষিকেশ বাবু। লোকটা চাপা গলায় ডাক দিয়েছে, হাঁটা থামিয়ে। তার দৃষ্টি যে শেওড়া গাছটার দিকে সেটা মাথাটা দেখে আন্দাজ করতে পারছি, যদিও মানুষটা চেনার কোনো প্রশ্ন ওঠে না। ঋষিকেশ বাবু। ফেলুদা ওঠার জন্য তৈরি, তার শরীর টান সেটা বেশ বুঝতে পারছি। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। লালমোহনবাবুর ডান কনুইটা উঁচিয়ে উঠেছে। উনি পকেট হাতড়াচ্ছেন হামানদিস্তার ডান্ডাটার জন্য। লোকটা এখন 10 হাতের মধ্যে। ঋষিকেশ। ফেলুদা বাঘের মতো লাফিয়ে উঠতেই একটা রক্ত জল করা ব্যাপার ঘটে গেল। আমাদের পিছন থেকে 2টো লোক এসে তার উপর হুমড়ি খেয়ে পড়েছে। ফেলুদার সঙ্গে থেকেই বোধহয় আমার নার্ভও শক্ত হয়ে গেছে। চট করে বিপদে মাথা গুলোয় না। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম সামনের দিকে। ফেলুদার ঘুষি খেয়ে একটা লোক আমারই দিকে ছিটকে এসেছিল। আমি তাকে লক্ষ্য করে আরেকটা ঘুষি চালাতে সে হুমড়ি খেয়ে পড়ল ঘাসের উপর। কিন্তু এ কি, আরও লোক এসে পড়েছে পেছন থেকে। তার মধ্যে একটা আমায় জাপটে ধরেছে, আরও 2টো গিয়ে আক্রমণ করছে ফেলুদাকে। ধস্তাধস্তির শব্দ পাচ্ছি, কিন্তু আমি নিজে বন্দি। যদিও তারই মধ্যে জুতো পরা ডান পাটা ক্রমাগত পেছন দিকে লাথি চালাচ্ছি। লালমোহনবাবু কী করছেন এই চিন্তাটা মাথায় আসতেই থুতনিতে একটা 82 শিক্কা ঘা খেলাম। আর সঙ্গে সঙ্গে চারিদিকের অন্ধকার যেন আরও 10 গুণ গাঢ় হয়ে গেল। তারপর আর কিছু জানি না। কিরে, ঠিক হ্যাঁ? ফেলুদার চেহারাটাই প্রথম দেখতে পেলাম জ্ঞান হয়ে। ঘাবড়াসনি, আমিও নকআউট হয়ে গিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবারে দেখলাম ঘরের অন্য লোকেদের। অমিতাভ বাবু, তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই তার স্ত্রী, লালমোহনবাবু, ঋষিকেশ বাবু, আর দরজার মুখে দাঁড়িয়ে অচিন্ত্যবাবু। এই ঘরটা আগে দেখিনি। বাড়ির 32টা ঘরের কোনো একটা হবে। আমি বিছানায় উঠে বসলাম। একটা কনকনে ব্যথা থুতনির কাছটায়, তাছাড়া আর কোনো কষ্ট নেই। ফেলুদা ঘুষিটা খেয়েছিল ডান চোখের নিচে,
যেটা কালশিটে দেখেই বোঝা যাচ্ছে। ব্ল্যাক আই ব্যাপারটা অনেক বিদেশি ছবিতে দেখেছি, স্বচক্ষে এই প্রথম দেখলাম। একমাত্র জটায়ুই অক্ষত, বলল ফেলুদা। সে কি আশ্চর্য ব্যাপার তো, কি করে হলো? মোক্ষম ওয়েপন ওই হামানদিস্তা, বললেন লালমোহনবাবু। হাতে নিয়ে মাথার উপর তুলে হেলিকপ্টারের মতো বাই বাই করে ঘুরিয়ে গেলাম। আমার ধারে কাছেও এগোয়নি একটা গুন্ডাও। ওরা গুন্ডা ছিল বুঝি? হায়ার্ড গুন্ডাজ, বললেন লালমোহনবাবু। বললাম লোকটা ডেঞ্জারাস, বললেন ঋষিকেশবাবু। তবে ও যে এতটা করবে তা ভাবিনি। আমি তো গিয়ে অবাক। একজন শোয়া অবস্থায়, একজন বসা, একজন হুমড়ি খেয়ে পড়ে মাটিতে, আর আসল যে লোক সে হাওয়া। ফেলুদার লালমোহনবাবু নাকি আমাকে ধরাধরি করে গাড়িতে এনে তোলেন। অমিতাভবাবু নিজে বেশ রাত অবধি পড়েন, তাই উনি জেগেছিলেন। যে ঘরটায় আমরা রয়েছি সেটা একতলার গেস্ট রুম একটা, বেশ বড় ঘর, পাশেই বাথরুম। পূবে জানালা দিয়ে নাকি বাগান দেখা যায়। অমিতাভবাবুই জোর করলেন আজ রাতটা এখানে থাকার জন্য। অসুবিধা হবে এই যে বাড়তি কাপড় নেই, যা পরে আছি তাই পরেই শুতে হবে। ঋষিকেশবাবুর ভয়ের জন্যই এই গোলমালটা হলো, বললেন অমিতাভবাবু। পুলিশকে বলে থাকলে সাধু সমেত গুন্ডারা এতক্ষণে হাজতে। ঋষিকেশবাবুও অবশ্যই অ্যাপোলোজাইজ করলেন, কিন্তু ভদ্রলোককেই বা দোষ দেওয়া যায় কি করে? ওরকম শাসানির পর যে কোনো মানুষেরই ভয় হতে পারে। অমিতাভবাবুর স্ত্রী সব ব্যবস্থা করে দিয়েছেন। বললেন বাড়িতে এই দুর্যোগ, আপনাদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলারও সুযোগ হলো না। এনার এত বই আমি পড়েছি, কি যে আনন্দ পাই তা বলতে পারি না। শেষের কথাটা অবশ্যই লালমোহনবাবুকে উদ্দেশ্য করে বলা। ফেলুদা বলল, কাল সকালে যাবার আগে আপনার ছেলের সঙ্গে একবার কথা বলে নেব। ঘরে চোর ঢোকার পরেও ও যা সাহস দেখিয়েছে তেমন সচরাচর দেখা যায় না। 12:30 নাগাদ যখন আমরা শোবার আয়োজন করছি তখন ফেলুদা একটা কথা বলল। ঘুষিটাও যে ব্রেন টনিকের কাজ করে সেটা আজ প্রথম জানলাম। কীরকম? বললেন লালমোহনবাবু। সাধুবাবু ভ্যানিশ করার ব্যাপারটা বুঝতে পারছি এতদিনে। বলেন কি? তুখোর লোক, তবে যার সঙ্গে মোকাবিলা করছে সেও তো কম তুখোর নয়। এর বেশি আর কিছু বলল না ফেলুদা। অনিরুদ্ধ সকালে স্কুলে যায়, তাই চা খাবার আগেই ফেলুদা ওর সঙ্গে দেখা করে নিল। চোর ঢোকার কথাটা আজ শুনে মনে হলো ছেলেটি বেশি রকম কল্পনাপ্রবণ। পরপর দুবার, একটু বাড়াবাড়ি বলেই মনে হলো। ফেলুদা বলল, তুমি যে বন্দুকটা দিয়ে চোরকে মারবে ঠিক করেছিলে সেটা তো আমাকে দেখালে না। শুনলাম তোমার ছোট কাকাকে দেখিয়েছ। অনিরুদ্ধ বন্দুকটা বার করে ফেলুদার হাতে দিয়ে বলল, এটা থেকে আগুনের ফুলকি বেরোয়। লাল প্লাস্টিকের তৈরি মেশিন গান। ট্রিগার টিপলে মেশিন গানের মতো শব্দের সঙ্গে নলের মুখ দিয়ে সত্যিই স্পার্ক বেরোয়। ফেলুদা বন্দুকটা নিয়ে নেড়েচেড়ে দেখে সেটার খুব তারিফ করে ফেরত দিয়ে বলল, তোমার যে ঘুমের ব্যাঘাত হচ্ছে সেটা দেখা যাক বন্ধ করা যায় কি না। তুমি চোর ধরে দেবে? গোয়েন্দার তো ওই কাজ। আর আমার চন্দনা যে চুরি করেছে সেই চোর, সেটারও চেষ্টা চলছে, তবে কাজটা খুব সহজ নয়। খুব শক্ত, খুব শক্ত। দারুণ রহস্য, দারুণ রহস্য। আর সেদিন যে বললে খাঁচার দরজায় রক্ত লেগে আছে, ওইটাই তো ভরসা, ওটাই তো ক্লু। ক্লু মানে? ক্লু হলো যার সাহায্যে গোয়েন্দা দুষ্ট লোককে জব্দ করে। লালমোহনবাবু হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার পাখিকে কথা বলতে শুনেছ? হ্যাঁ, বলল অনিরুদ্ধ। আমি ঘরে ছিলাম আর শুনলাম পাখিটা কথা বলছে। কি কথা? বলছে দাদু ভাত খান, দাদু ভাত খান। আমি তক্ষুনি বেরিয়ে এলাম, কিন্তু তারপর আর কিছু বলল না। লালমোহনবাবুর মুখে হাসি। অনিরুদ্ধ শুনেছে দাদু ভাত খান, আর লালমোহনবাবু শুনেছেন বাবু সাবধান। মানতেই হয় দুটো খুব কাছাকাছি। পাখি নিশ্চয়ই ওই ধরনেরই কিছু বলছিল। আপনার এখানে পাখি ধরতে পারে এমন কেউ আছে? ফেলুদা অমিতাভবাবুকে জিজ্ঞেস করলেন। আমাদের মালির ছেলে আছে শঙ্কর, বললেন অমিতাভবাবু। এর আগে 2-1বার ধরেছে পাখি। খুব চালাক চতুর ছেলে। তাকে বলবেন একটু চোখ রাখতে,
খুব সম্ভব চন্দনাটা আপনাদের বাগানেই রয়েছে। বারাসাতে থাকতেই দেখেছিলাম যে খবরের কাগজে চন্দনার বিষয় বিজ্ঞাপনটা বেরিয়েছে। সেটার কাজ যে এত তাড়াতাড়ি হবে তা ভাবতে পারিনি। 12টা নাগাদ একটি 25 বছরের ছেলে আমাদের বাড়িতে এসে হাজির। বেশ চোখা চোখা চেহারা, পরনে জিন্স আর মাথার চুলের কপাল ঢাকা কায়দা দেখলেই বোঝা যায় ইনি হাল ফ্যাশনের তরুণ। ফেলুদা বসতে বলাতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, বসবো না, আজ একটা ইন্টারভিউ আছে। আমি আসছি ওই পাখির ব্যাপারে কাগজে যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেইটা দেখে। ওটা আপনাদের পাখি ছিল? আমাদের মানে আমার দাদু মারা গেছেন লাস্ট মান্থ, তাই বাবা ওটাকে বেচে দিলেন। ওটার দেখাশোনা দাদুই করতেন। বাবা কোর্ট কাছারি করেন, মা বাতে ভোগেন, আর আমারও সবে ইন্টারেস্ট নেই। কদিন ছিল আপনাদের বাড়ি? তা বছর 10। দাদুর খুব পিয়ারের চন্দনা ছিল। কথা বলতো? হ্যাঁ, দাদুই শিখিয়েছিলেন। খুব রসিক মানুষ ছিলেন, অদ্ভুত অদ্ভুত কথা শিখিয়েছিলেন। এই যেমন দাদুর পাশার নেশা ছিল, পাখিটাকে শিখিয়েছিলেন কচে বারো বলতে। তারপর ব্রিজও খেলতেন দাদু। খেলার সময় অপোনেন্টের তাস ভালো বুঝতে পারলে পার্টনারকে একটা কথা খুব বলতেন, সেটা পাখিটা তুলে নিয়েছিল। কি কথা? সাধু সাবধান। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কিছু? না, আর কিছু জানার নেই। বিজ্ঞাপন দেখে বুঝতে পারিনি এটা আপনার বাড়ি। সেটা না বোঝারই কথা। আপনাকে মিট করে খুব হলাম। ঝাড়া 5 ঘন্টা তার ঘরের দরজা বন্ধ করে বসে থেকে বিকেলে চা খেতে বেরিয়ে এসে ফেলুদা হাজরাকে একটা টেলিফোন করলো। কাল সকালে কি করছেন? কেন বলুন তো? হালদার বাড়িতে আসতে পারবেন 9টা নাগাদ? মনে হচ্ছে রহস্যের কিনারা হয়েছে, তৈরি হয়ে আসবেন। লালমোহনবাবুকে টেলিফোনে বলে দেওয়া হলো আমরা ট্যাক্সি করে চলে যাব তার বাড়ি 8:30টায়। সেখান থেকে তার গাড়িতে বারাসাত। রহস্য আরও বৃদ্ধি পেল নাকি? না, সম্পূর্ণ উদ্ঘাটিত। সব শেষে অমিতাভবাবুকে ফোন করা হলো। আপনাদের বাড়িতে কাল সকালে একটা ছোটোখাটো মিটিং করব ভাবছি। মিটিং? আপনাদের পুরুষ মেম্বার যে কজন আছেন তারা যেন থাকেন, আর হাজরাকে থাকতে বলেছি। কটায় করতে চাইছেন? 9টায় হাজিরা। আপনার কাজের হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু ব্যাপারটা জরুরি। অমিতাভবাবু রাজি হয়ে গেলেন। পুরুষ মেম্বার মানে কি অনুকেও চাইছেন? না, সে না থাকাটাই বাঞ্ছনীয়। এটা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা যখন পৌঁছলাম তার আগেই হাজরার দল হাজির। ফেলুদা এরকম ধরনের মিটিং এর আগেও করেছে। প্রত্যেকবারই আমার মনের মধ্যে একটা চনমনে ভাব, কারণ জানি না কি হতে চলেছে, কার ভাগ্যে হাত করা আছে, কিভাবে ফেলুদা রহস্যের সমাধান করেছে। লালমোহনবাবু আমাকে বললেন, আমি চিন্তাটাকে স্রেফ অন্য পথে ঘুরিয়ে নিয়েছি। এ ব্যাপারে ব্রেন খাটিয়ে কোনো লাভ নেই, কারণ আমার ঘিলুতে অনেক ভেজাল। তোমার দাদারটা পিওর। নিজের তৈরি রহস্যের সমাধান এক জিনিস, আর অ্যাকচুয়াল লাইফের সমাধান আরেক জিনিস। নিচের বৈঠকখানার ঘরে জমায়েত হয়েছি। ঋষিকেশবাবুর দিল্লি যাবার সময় হয়ে এসেছে। বললেন, এই বাড়ি ছেড়ে যেতে পারলে বাঁচি মশাই। কাজ থাকলে তবু একটা কথা, এখন প্রাণ হাঁপিয়ে ওঠে। অচিন্তবাবুর সঙ্গে ভালো করে আলাপ হয়নি। তিনি আপত্তি করেছিলেন এই মিটিংয়ে উপস্থিত থাকার ব্যাপারে। তার নাকি একটা বড় পার্ট নিয়ে খুব পরিশ্রম করতে হচ্ছে। কালই নাকি নাটকটার প্রথম শো। ভদ্রলোক ফেলুদাকে বললেন, আপনার এই ব্যাপারটা কতক্ষণ চলবে? ফেলুদা বলল, খুব বেশি তো 8 ঘন্টা। ভদ্রলোক তাও গজগজ করতে লাগলেন। কফি খাবার পর ফেলুদা উঠে দাঁড়ালো। কালছিটে ঢাকার জন্য ও আজ কালো চশমা পরেছে। এটা ওর একেবারে নতুন চেহারা। হাত দুটোকে প্যান্টের পকেটে পুরে সে আরম্ভ করলো তার কথা। পার্বতীচরণের খুনের ব্যাপারে আমাদের যেটা সবচেয়ে অবাক করেছিল সেটা হলো সাধন দস্তিদারের অন্তর্ধান। 10টা থেকে 10:30টার মধ্যে খুনটা হয়। সাধন দস্তিদার পার্বতীবাবুর ঘরে ছিলেন সেটা 10:15 থেকে 10:30 পর্যন্ত। 10:30টায় তাকে আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে দেখেছি। 10:35-এ অনিরুদ্ধর সঙ্গে কথা বলে পার্বতীবাবুর ঘরে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় দেখি।
তৎক্ষণাৎ সাধন দস্তিদারকে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। দারোয়ান বলে তাকে গেট থেকে বেরোতে দেখেনি। বাগানে খোঁজা হয়, সেখানেও পাওয়া যায়নি। কম্পাউন্ডের যে পাঁচিল সেটা 8 ফুট উঁচু, সেটা টপকানো সহজ নয়, বিশেষ করে হাতে একটা ব্রিফকেস থাকলে। আমরা এখানে অচিন্ত্যবাবু ফেলুদাকে বাধা দিলেন। সাধনবাবুর আগে যিনি এসেছিলেন তাকে কি আপনি বাদ দিচ্ছেন? আপনার বাবাকে যেভাবে আঘাত করা হয়েছিল সেটা শক্ত সমর্থ লোকের পক্ষেই সম্ভব। পেস্টনজির আর্থ্রাইটিস আছে, তিনি ডান হাত কাঁধের উপর তুলতে পারেন না। অবশ্যই পেস্টনজি ছাড়াও একজন তৃতীয় ব্যক্তি ছিলেন, যিনি পেস্টনজি ও সাধনবাবুর ফাঁকে পার্বতীবাবুর ঘরে গিয়ে থাকতে পারেন। তিনি কে? আপনি। অচিন্ত্যবাবু সোফা ছেড়ে উঠে পড়েছেন। আপনার কি ধারণা আমি শুধু বলেছি আপনার সুযোগ ছিল। আপনি খুন করেছেন সে কথা তো বলিনি। তাও ভালো। যাই হোক, সাধনবাবুর অন্তর্ধান বিশ্বাসযোগ্য হয় যদি দারোয়ান ভুল বা মিথ্যে বলে থাকে, আর 2, যদি সাধনবাবু এ বাড়ি থেকে না বেরিয়ে থাকেন। কোনো চোরা কুঠুরিতে আত্মগোপন করার কথা বলছেন? ঋষিকেশবাবু প্রশ্ন করলেন। অমিতাভবাবু বললেন, সেরকম লুকোনোর কোনো জায়গা এ বাড়িতে নেই। একতলার অধিকাংশ ঘরই তালা চাবি বন্ধ। এক বৈঠকখানা খোলা, রান্নাঘর ভাড়ার ঘর খোলা, আর ঋষিকেশবাবুর ঘর খোলা, এবং সে ঘরে তাকে আমি আশ্রয় দিইনি সেটা আমি বলতে পারি, বললেন ঋষিকেশবাবু। শুধু তাই নয়, সাধনবাবু যখন আসেন তখন আমি ছিলাম না। আমরা পোস্ট অফিসে খোঁজ নিয়েছি, বলল ফেলুদা। আপনি টেলিগ্রাম পাঠিয়েছেন পোস্ট অফিস খোলার সঙ্গে সঙ্গে। তখন 10টা 5 মিনিট লেগেছে আপনার টেলিগ্রাম করতে। তারপর আমি যাই ঘড়ির ব্যান্ড কিনতে। দুঃখের বিষয়, দোকানের লোক আপনাকে মনে করতে পারছে না। মিস্টার মিত্তির, দোকানের লোকের স্মরণশক্তির উপর নির্ভর করেই কি আপনি গোয়েন্দাগিরি করেন? না, তা করি না, এবং তাদের কথায় আমরা খুব আমল দিইনি। আর আপনিও যে সত্যি কথা বলছেন সেটা আমরা মানতে বাধ্য নই। কেন? আমি মিথ্যে বলবো কেন? কারণ 10:15টার সময় আপনারও তো পার্বতীচরণের ঘরে যাবার প্রয়োজন থাকতে পারে। এসব কি বলছেন আপনি? আপনি নিজেই বলছেন সাধনবাবুকে বেরোতে দেখেছেন, আবার বলছেন আমি গিয়েছি। ধরুন সাধন দস্তিদার যদি নাই এসে থাকেন, তার জায়গায় আপনি গেলেন। আমার মাথা গুলিয়ে যাচ্ছে। ঘরে সবাই চুপ। তারই মধ্যে ঋষিকেশবাবু হো হো করে হেসে উঠলেন। আমি মিস্টার হালদার কি উন্মাদ না জড়াগ্রস্ত যে আমি দাড়ি গোঁফ লাগিয়ে তার ঘরে ঢুকবো আর তিনি আমাকে চিনবেন না? কি করে চিনবেন ঋষিকেশবাবু? আপনি যদি গোঁফদাড়ি লাগিয়ে চোখের চশমাটা খুলে পোশাক বদলে তার ঘরে ঢোকেন, তাহলে আপনাকে 7 বছর আগের সাধন দস্তিদার বলে কেন মনে করবেন না পার্বতীবাবু? আপনি আর সাধন দস্তিদার যা আসলে একই লোক। প্রতিশোধ নেবার জন্য চেহারা পাল্টে নাম পাল্টে সেই একই লোক যে আবার সেক্রেটারি হয়ে ফিরে এসেছে, সেটা তো আর বোঝেননি পার্বতীচরণ। ঋষিকেশবাবুর মুখের ভাব একদম পাল্টে গেছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। 2জন কনস্টেবল এগিয়ে গেল তার দিকে। ফেলুদার কথা এখনো শেষ হয়নি। খুনের পর গিয়ে আপনার ভাড়া করা কোটের পকেটে পেপার ওয়েট পুড়ে তার ওজন বাড়িয়ে আপনি পুকুরের জলে ফেলে দেননি? তারপর নিজের ঘরে গিয়ে আবার ঋষিকেশ দত্ত সেজে বেরিয়ে আসেননি? এই শীতকালেও ঋষিকেশবাবুর শার্টের কলার ভিজে গেছে। আরও একটা কথা বলে চলল ফেলুদা। সাধু সাবধান কথাটা কি চেনা চেনা লাগছে? অনিরুদ্ধের জন্য কেনা চন্দনার মুখে কি কথাটা শোনেননি আপনি সম্প্রতি? আর শুনে আপনার কুসংস্কারাচ্ছন্ন মনে কি বিশ্বাস ঢোকেনি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করেই বলেছে? আপনি সাধু সেজে মনিবের সর্বনাশ করতে যাচ্ছেন, জেনেই পাখি এই সাবধান বাণী উচ্চারণ করছে। আপনি কি এই পাখিকে খাঁচা থেকে বার করে বাগানে নিয়ে গিয়ে ছেড়ে দেননি? এবং কাজটা করার সময় আপনাকে কি পাখি জখম করেনি? ঋষিকেশবাবু এবার লাফিয়ে উঠলেন চেয়ার থেকে। অ্যাবসার্ড, অ্যাবসার্ড! কোথায় জখম করেছে, কোথায়? ইন্সপেক্টর হাজরা, আপনার লোককে বলুন তো ওর ডান হাতটা থেকে ঘড়িটা খুলে নিতে।
প্রচণ্ড বাধা সত্ত্বেও ঘড়ি খুলে এলো। কবজিতে প্রায় 1 ইঞ্চি লম্বা একটা আঁচড়ের দাগ, সেটা দিব্যি ব্যান্ডের তলায় লুকিয়েছিল। আমি খুন করতে যাইনি, দোহাই আপনার, বিশ্বাস করুন। ঋষিকেশ বাবুর অবস্থা শোচনীয়, সেটা অবিশ্বাস্য নয়, বলল ফেলুদা, কারণ আপনার আসল উদ্দেশ্য ছিল নেপোলিয়নের চিঠিটা নেওয়া। পেস্টনজি বড় রকম দর দিয়েছেন, সেটা আপনি জানতেন। মিস্টার হালদার বেচবেন না, সেটাও আপনি পূর্ব অভিজ্ঞতা থেকে জানতেন, কিন্তু জিনিসটা চুরি করে তো পেস্টনজির কাছে বিক্রি করা যায়। তাই আমি না মরিয়া হয়ে প্রতিবাদ জানালেন ঋষিকেশবাবু। আগে আমার কথা শেষ করতে দিন। ভেলুমিত্তির আধা খেচড়া ভাবে সমস্যার সমাধান করে না। এ ব্যাপারে আপনি একা নন, সেটা আমি জানি। চিঠিটা বার করে এনে নিজের ঘরে গিয়ে মেকআপ বদলে আপনি যান আরেকজনের কাছে চিঠিটা দিতে, কিন্তু বাড়িতে খুন হয়েছে, খানা তল্লাশি হবে, সেটা জেনে এই দ্বিতীয় ব্যক্তিকেও সাময়িকভাবে চিঠিটাকে অন্য জায়গায় চালান দেন, তাই নয় অচিন্ত্যবাবু? প্রশ্নটা একেবারে বুলেটের মতো, কিন্তু লোকটার আশ্চর্য নার্ভ। অচিন্ত্যবাবু ঠোঁটের কোণে হাসি নিয়ে দিব্যি বসে আছেন সোফায়। বলুন বলুন, কি বলবেন, বললেন ভদ্রলোক। আপনি তো দেখছি সবই জেনে বসে আছেন। আপনি 10:30টার সময় একটু পরে একবার আপনার ভাইপোর ঘরে যাননি? গিয়েছিলাম বই কি, আমার ভাইপোর ঘরে যাওয়া তো কোনো বাধা নেই। সে কদিন থেকেই বলছে তার নতুন খেলনা দেখাবে, তাই গিয়েছিলাম। আপনার ভাইপোর ঘরে গতকাল এবং তার আগের রাত্রে একজন চোর ঢুকেছিল। সে যা খুঁজছিল তা পায়নি। আপনি কি অস্বীকার করতে পারেন সে চোর আপনি, এবং আপনি খুঁজতে গিয়েছিলেন নেপোলিয়নের চিঠি, যেটা আপনি তার ঘরে লুকিয়ে রেখেছিলেন? চিঠিটা পাবেন এই বিশ্বাসে আপনি পেস্টনজিকে ফোন করে অফার দিয়েছিলেন। তারপর সেটা না পেয়ে আর পেস্টনজির ওখানে যেতে পারেননি। আমি যখন লুকিয়েছিলাম তখন সেটা আমি কেন পাবো না সেটা বলতে পারেন? কারণ যাতে লুকিয়েছিলেন সেটা ছিল খোকার বালিশের তলায়। এই যে। ফেলুদা মিস্টার হাজরার দিকে হাত বাড়িয়ে দিল। হবি সেন্টার থেকে কেনা লাল প্লাস্টিকের মেশিন গান চলে এলো ফেলুদার হাতে। তার নলের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে টান দিতে বেরিয়ে এলো গোল করে পাকানো নেপোলিয়নের চিঠি। ঋষিকেশবাবুর মেকআপের ব্যাপারে আপনি মাল মশলা সাপ্লাই করেছিলেন বোধহয়? প্রশ্ন করল ফেলুদা। ভাগবাটোয়ারা কীরকম হতো? 50-50? মালির ছেলে শঙ্কর চন্দনাটা ধরতে পেরেছিল ঠিকই, যদিও পাখি ফেরত পাওয়ার পুরো ক্রেডিটটা তার খুদে মক্কেলের কাছে ফেলুদাই পেল। অমিতাভবাবু ফেলুদাকে অফার করেছিলেন পার্বতীচরণের কালেকশন থেকে একটা কোনো জিনিস বেছে নিতে। ফেলুদা রাজি হলো না, বলল এই কেসটায় আমার জড়িয়ে পড়াটা একটা আকস্মিক ঘটনা। আসলে আমি এসেছিলাম আপনার ছেলের ডাকে, তার কাছ থেকে তো আর ফি নেওয়া যায় না। ঘটনার 2 দিন পরে শনিবার সকালে লালমোহনবাবু এসে বললেন, জলের তল পাওয়া যায়, মনের তল পাওয়া যায়। আপনার অতলস্পর্শী চিন্তাশক্তির জন্য আপনাকে একটি অনারারি টাইটেলে ভূষিত করা গেল, ABCD। ABCD, এশিয়াস বেস্ট ক্রাইম ডিটেক্টর। আর এখানেই শেষ হলো সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেপোলিয়নের চিঠি আজ শেষ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।